ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস গান। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। তো বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে বিশাল ভয় আছে। তো যে সমস্ত এক্সাম গুলো হয় যেমন ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি এবং কেপি মেন, ক্লার্কশিপ মেন, যে সমস্ত এক্সাম গুলো হয় মিসেলেনিয়াস, সেখানে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ লাগবে। আর এই ডেসক্রিপটিভ ইংলিশে ছেলেদের কিন্তু অনেকটা ভয় এবং অনেকে এটার জন্য অনেকটা পিছিয়ে আছে। তো ডেসক্রিপটিভ ইংলিশ যদি আমরা ঠিক মতো লজিক্যালি শিখি, তাহলে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশটা অতটাও কিন্তু টাফ নয়। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আহ এসে কিভাবে লিখতে হয়, একটা এক্সাম্পল দেখিয়ে কিভাবে এসে লেখা যায় সেটা আমি করাবো। আর আরেকটা কথা বলি, এই এক্সাম পাস বাংলা চ্যানেলে ইংরাজি সমস্ত কিছু বেস করে সমস্ত এক্সামের জন্য ইংলিশ, সেটা এসএসসি হোক, এসএলএসটি হোক, ডাব্লিউবিপি হোক, ডাব্লিউবিসিএস হোক, যে কোনো এক্সামের জন্য ইংলিশ সমস্ত এখানে ওয়ার্কশিট নলেজ দেওয়া হয়। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে এবং যদি তোমার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে তোমার আরো বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে, তাহলে নিশ্চয়ই অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক এবং সাবস্ক্রাইব। তো ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমার মনে হয় ভিডিও দেখার পর তোমাদের এসে লেখা সম্পর্কে অনেকটা ধারণা পাল্টে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, এসে আমরা যে লিখি, এসে, তো এসে লেখার ক্ষেত্রে আমাদের আহ নিয়ম যেটা করতে হবে সেটা তিনটে পার্টে আমাদের এসে লিখতে হবে। তিনটে পার্টে। প্রথম পার্ট আমরা দেবো ইন্ট্রোডাকশন। প্রথম পার্ট আমরা কি লিখবো? ইন্ট্রোডাকশন। আর দ্বিতীয় পার্ট আমাদের মেন বডি। দ্বিতীয় পার্ট কি হবে? মেন মেন বডি। আর থার্ড পার্ট আমাদের যেটা হবে কনক্লুশন। থার্ড পার্ট কি হবে? কনক্লুশন। তো এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্ট আমরা কিভাবে লিখবো, আমরা তো সেটা জানতে হবে যে কিভাবে লিখবো। এটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কিন্তু আজকে দেখাবো। ওকে। তো দেখো, তো ইন্ট্রোডাকশন শুরু করার ক্ষেত্রে আমাদের দেখো কিভাবে আমরা ইন্ট্রোডাকশন শুরু করব। তো ইন্ট্রোডাকশন আমরা একটা ডেফিনিশন দিয়ে শুরু করতে পারি, কিংবা কোনো পজিশন দিয়ে শুরু করতে পারি, বা জেনারেল আইডিয়া দিয়ে শুরু করতে পারি। তো ডেফিনিশন কি? ধরো আমরা যদি পলিউশন সম্বন্ধে কোনো একটা এসে লিখতে চাই, তাহলে পলিউশনের ডেফিনিশন আমি দিয়ে শুরু করতে পারি যে পলিউশন। তো পলিউশন ডেফিনিশন তো কোটেশন দিয়েও শুরু করা যেতে পারে কোনো কোনো কিছু, বা জেনারেল আইডিয়া দিয়ে শুরু করতে পারে। তো আজকে আমি যেটা করাবো সেটা দেখো, 2020 সালের ডাব্লিউবিপি মেনে, 2020 সালে ডাব্লিউবিপি মেনে যে এসেটা এসেছিল সেটা আমি তোমাদেরকে এই মানে রুলস গুলো কিভাবে ফলো করে করতে হয় সেটা দেখাবো। তো 2020 সালে যে কোশ্চেনটা এসেছিল, হ্যাঁ, তো সেটা হচ্ছে write an importance of Ishwar Vidyasagar contribution to society using following. তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে এসেটা লেখো। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে যদি আমি এখানে এসে লিখতে যাই, তাহলে নিশ্চয়ই আমি ডেফিনিশন তো পাবো না। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনো ডেফিনিশন দেওয়া যাবে না। তো এখানে আমাকে জেনারেল আইডিয়া দিয়ে শুরু করবো। তো জেনারেল আইডিয়া কি? তো জেনারেল আইডিয়া আমাদের এটাই, জেনারেল আইডিয়া এটাই যে বিদ্যাসাগর আমাদের দেশের মহান ব্যক্তিত্বের মধ্যে একজন। জেনারেল আইডিয়া আমরা এভাবে শুরু করতে পারি যে বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিস অফ আওয়ার কান্ট্রি। তো আমাদের দেশে যে মহান ব্যক্তি আছে তাদের মধ্যে একজনকে বিদ্যাসাগর। তো এইভাবে জেনারেল আইডিয়া দিয়ে আমি শুরু করতে পারি। যদি এটা পলিউশন হতো, তাহলে কিন্তু আমি কি করতাম যে পলিউশন কি তার সংজ্ঞাটা দিতাম। এভাবে আমরা কিন্তু লিখতে পারি। তো আজকে আমরা 2020 সালের যে এসেটা এসেছিল বিদ্যাসাগরের কি অবদান ছিল সমাজের এবং শিক্ষা সমাজের ক্ষেত্রে, সে ব্যাপারে। তো সেটা করতে গেলে আমি প্রথমে যে একটা জেনারেল আইডিয়া দিয়ে শুরু করে দেবো। সেটা কি? না, তো বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিস অফ আওয়ার কান্ট্রি। তারপর দেখো বলছে শর্ট ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট দ্য টপিক। টপিকের সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু ভূমিকাতে চলছে, এটা কিন্তু আমাদের ভূমিকাতে চলছে। তো ভূমিকাতেই টপিক সম্পর্কে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, তো আমি টপিক সম্পর্কে যেটা ব্যাকগ্রাউন্ড দিই,
যে আজকেরতে আমি যদি ধরো বিদ্যাসাগর সম্বন্ধে যেটা আমি ব্যাকগ্রাউন্ড দিই, তো টপিকটা আমাদের যদি বলি, তো বিদ্যাসাগর কেন আমাদের পরিচিত, বিদ্যাসাগর কেন বিখ্যাত? বিদ্যাসাগর আমার এই জন্যই বিখ্যাত যে বিদ্যাসাগর দয়ার সাগর, আবার কি দয়ার সাগর, আবার বিদ্যারও সাগর, সেটাই তো। তো আমরা এটাই বলতে পারি যে বিদ্যাসাগর ইজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ নোন অ্যাজ, বা পরিচিত করতে পারি, বা রেভার্ড অ্যাজ, বা সম্মানিত করতে হয়, আহ বলতে পারি, বা রিনাউন্ড অ্যাজ, হ্যাঁ বিখ্যাত এটাও বলতে পারি কি হিসাবে, অ্যাজ দা ওসিয়ান মানে সমুদ্র, কি অফ নলেজ জ্ঞানের, অ্যান্ড কম্প্যাশনেট বা নোবেল হার্ট। দয়া এবং দয়ার সাগর এবং বিদ্যাসাগর হিসেবে পরিচিত। কেন? তার কারণটা আমরা দিয়ে দেবো। তার বিশাল জ্ঞান ছিল, ফর ইজ প্রোফাউন্ড নলেজ অ্যান্ড নোবেল হার্টের জন্য। তারপর দেখো বলছে, টেল দ্য রিডার হোয়াট ডিরেকশন ইউর এসে উইল টেক। তো তুমি রিডার থেকে বলে দাও যে এসেটা কোন দিকে যাবে। তো আমি যেটা এসে কোন দিকে যাবে সেটার জন্য আমরা পয়েন্টটাকে দেখবো, যে পয়েন্ট আমাদের কি বলেছে। তো দেখো পয়েন্টটা যদি আমরা দেখি, তো পয়েন্টটা যদি আমরা দেখি তো কি আছে দেখো, পয়েন্ট দেখো বলছে আহ ওসিয়ান অফ লার্নিং এন্ড কাইন্ডনেস, এই সমস্ত কিছু আছে। তারপরে আমাদের যেটা আমরা জানতে পারলাম সমস্ত পয়েন্ট ঘেঁটে, এখানে যেমন গার্লস এর জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল রিফর্মার, হিন্দু উইডোজ ম্যারেজ, সমস্ত পয়েন্ট ঘেঁটে আমরা যেটা জানতে পারবো সেটা জানতে যে সময় সংস্কারের জন্য এবং শিক্ষার জন্য একটা কিছু করেছিল। তো আমরা এই কথাটাই বলতে পারি যে তোর বিদ্যাসাগর যদি জানা থাকে কোথায় কত সালে জন্মগ্রহণ করেছিল, সেটা আমরা দিয়ে যেতে পারি। তো বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিল 1820 সালে। তো আমরা এটা বলতে পারি যে 1820 সালে জন্মগ্রহণকারী বিদ্যাসাগর একটা গরিব পরিবার থেকে এসেও একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক হয়েছে। তা এই যে আমরা এই পড়া লাইনটা দিলাম, এটা আমাদের ভূমিকা হয়ে গেছে। তো আমি ভূমিকাতে যে পয়েন্ট গুলো ইউজ করছি দেখো, ভূমিকাতে কি কি পয়েন্ট ইউজ করছি। ভূমিকাতে আমি একটা ডেফিনিশন ইউজ করতে পারি, একটা কোড ইউজ করতে পারি, একটা জেনারেল আইডিয়া ইউজ করতে পারি, আর একটা ব্যাকগ্রাউন্ড আর একটা ডিরেকশন। তো দেখো এখানে তো আমি ডেফিনিশন ইউজ করতে পারবো না, বিদ্যাসাগরের কোনো ডেফিনিশন তো হচ্ছে না। তো আমি এখানে জেনারেল আইডিয়া দিয়ে শুরু করছি। সেটা কি না, তো বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিস অফ আওয়ার কান্ট্রি। বিদ্যাসাগর আমাদের দেশের মহান ব্যক্তিত্বের মধ্যে একজন। তারপরে বলছে ব্যাকগ্রাউন্ড কি দেবো, ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাকে সম্মানিত করা হয় ওসিয়ান বা সমুদ্র হিসাবে, কিসের না, তো দয়ার এবং জ্ঞানের। কেন? তার কারণটাও দিয়ে দেবো। কারণ তার অসীম জ্ঞান, অগাধ জ্ঞান ছিল, আর প্রচুর দয়া ছিল। তো আমরা ইংরেজিতে এই লাইনটা এভাবে বলতে পারি যে বিদ্যাসাগর ইজ রিভার্ড as an ocean of knowledge and compassionate মানে দয়া। কেন? বিকজ অফ হিজ প্রফাউন্ড নলেজ, তার যে প্রচুর জ্ঞান, অ্যান্ড কি অ্যান্ড নোবেল হার্টের জন্য। ওকে। আর থার্ড যেটা আছে, টেল দ্য রিডার কোন ডিরেকশনে তুমি যাচ্ছ। তো আমি যে পয়েন্ট ঘেটে দেখলাম আমি যে ডিরেকশনে যাব, সেটা কি, সেটা হচ্ছে তার শিক্ষা ও সংস্কারের দিকেই বলেছে। তো আমি এখানে বলতে পারি যে বর্ন ইন 1820, 1820 সালে জন্মগ্রহণকারী বিদ্যাসাগর কেম অফ এ মানে এসেছিলেন, কেম অফ এ হাম্বল বিগিনিং মানে একটা দারিদ্র পরিবার থেকে, অ্যান্ড বিকেম এবং হয়েছিলেন কি ওয়ান অফ দা গ্রেটেস্ট এডুকেশনিস্ট, একজন বিখ্যাত শিক্ষাবিদদের মধ্যে একজন, এবং সোশ্যাল রিফর্মার্স সমাজ সংস্কারকদের মধ্যে একজন, অফ কত সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। বাস আমার ভূমিকা হয়ে গেল। তো আমি ভূমিকাতে কিন্তু সমস্ত পয়েন্ট গুলো কিন্তু ইউজ করলাম। কি ইউজ করলাম? একটা ডেফিনিশন, কোড, জেনারেল দা, আর ব্যাকগ্রাউন্ড। তো এবার দেখো আমাদের যে আমি পয়েন্টটা আমি এখানে একটা লিখেছি, যে ভূমিকাটা আমি দিয়েছি দেখো, এই যে এই পয়েন্ট গুলো নিয়ে এই পয়েন্টটা দেওয়া হয়েছিল ডাব্লিউবিপি 2020 সালে। এই পয়েন্টটা দেওয়া হয়েছিল, কোশ্চেনটা ছিল রাইট অ্যান্ড অন ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউশন টু সোসাইটি ইউজিং দ্য ফলোইং পয়েন্ট। তো এই যে পয়েন্ট দেওয়া হয়েছিল এখান থেকে আমি যে ভূমিকাটা নিলাম, হ্যাঁ, তো ভূমিকাটা কি লিখলাম একবার দেখে নাও। তো ভূমিকাটা দেখো আমি এটাই লিখলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিজ অফ আওয়ার কান্ট্রি।
তো বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র আমাদের দেশের মহান ব্যক্তিত্বের মধ্যে একজন। হি ইজ রেভার্ড, এখানে রেভার্ডের জায়গায় আমি নোনও যেতে পারি, তাকে সম্মানিত করা হয়, বা হি ইজ নোন। হ্যাঁ, তো অ্যাজ অ্যান ওশিয়ান অফ উইজডম অ্যান্ড কম্প্যাশনেট, এটা এন এর টি ঢাকা পড়ে গেছে, যাই হোক, তাকে উইজডম এবং কম্প্যাশনেট, তাকে সম্মানিত করা হয় কেন, কিভাবে সম্মানিত করা হয়, না তো সমুদ্র হিসাবে, কিসের, না তো উইজডম জ্ঞান এবং দয়ার। কেন, তার কারণটা হচ্ছে ফর ইজ প্রোফাউন্ড নলেজ অ্যান্ড নোবেল হার্ট, তার যে প্রচুর জ্ঞান আছে এবং প্রচুর দয়া আছে, তার জন্য তাকে জ্ঞান এবং দয়ার সাগর বলা হয়। তারপর দেখো, বর্ন ইন 1820, 1820 সালে জন্মগ্রহণকারী অ্যাডভিট সিংহ ইন বেঙ্গল, এটা জানা থাকলে দিয়ে যেতে পারো যে বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণকারী বীর সিংহ, হি রোজ ফ্রম হাম্বল বিগিনিং। হাম্বল বিগিনিং মানে কি? হাম্বল বিগিনিং মানে হচ্ছে এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা, যেটা দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে, দরিদ্র অবস্থা থেকে উঠে আসা, টু বিকাম, তারপরে সে হয়ে গেল কি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এডুকেশনিস্ট অ্যান্ড রিফর্মার্স অফ 19th সেঞ্চুরি। হ্যাঁ, 19 শতকের একজন মহান শিক্ষাবিদ এবং সংস্কারকের মধ্যে একজন। তো এইভাবে যে আমি যে ভূমিকাটা লিখলাম, এখানে কিন্তু দেখো আমি প্রথমে জেনারেল আইডিয়া দিয়েছি, তারপর দেখো আমি কি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তারপর আমি পাঠকে কোন দিকে নিয়ে যাবো সেটাও দিয়েছি। তো এইভাবে কিন্তু আমাদের ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। ওকে, আমাদের শিখে গেলাম কি করে ইন্ট্রোডাকশন লিখতে হবে। এবার দেখো মেন বডি করে লিখবো। তো মেন বডি লেখার ক্ষেত্রে দেখো 3টা পয়েন্ট আমি দিয়েছি। আপনার যুক্তিকে ধাপে ধাপে গড়ে, মানে আপনি যে ভূমিকাতে যুক্তিটা দিয়ে দিলেন, যে একজন সময় সংস্কারক, দয়ার সাগর, শিক্ষাবিদ, সেটাকে তোমাকে প্রথম করতে হবে। মানে কেমন করে সে সময় সংস্কার ছিল, কেমন করে যে শিক্ষাবিদ ছিল, কেমন করে সে মানে দয়ার সাগর ছিল, সেটা খণ্ডন করতে হবে। তারপর দেখবো যে সাপোর্ট এভিডেন্স, তার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, তথ্য উদাহরণ দিয়ে সমর্থন করতে হবে। ইউজ এর জন্য কি করতে হবে, স্ট্যাটিস্টিক্স, এক্সপার্ট ওপিনিয়ন, রিয়েল লাইফ কেস, আর্টিকেলস, এগুলো তুমি ইউজ করো। এই যে তোমাকে এক্সপার্ট ওপিনিয়ন দিতে হবে, রিয়েল লাইফ কেস দিতে হবে, আর্টিকেলস দিতে হবে। মানে আর্টিকেল বলতে কোন আর্টিকেলে কি আছে, যদি সেটা সম্বন্ধীয় থাকে সেখানে তুমি দিতে পারবে। মানে প্রমাণ দিতে হবে কেন তুমি ভূমিকাতে বলতে গেলে। তা এইগুলো আর একটা কি, মেনশন বোথ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, দুটোই বলতে হবে, এগ্রিমেন্টস অ্যান্ড ডিসএগ্রিমেন্ট, শক্তি দুর্বলতা দুটোই বলতে হবে। আর এটা হচ্ছে আমরা পয়েন্টে পুরোটাই পেয়ে যাব। এটা কিন্তু আমরা পয়েন্টে পুরোটাই পেয়ে যাব যদি পয়েন্ট দেয়া থাকে। ওকে, তো দেখো পয়েন্টে কি বলেছে, আমরা এখানে কি প্রমাণ করতে চাইছি, তার শিক্ষাবিদ এবং সংস্কারকটা। তো এখানে তার জন্য আমাদেরকে ওপিনিয়ন, রিয়েল লাইফ এক্সাম্পল এই সমস্ত দিতে হবে। চলো পয়েন্টে, চলো কি বলছে দেখি। পয়েন্টে কি বলেছে, দেখো পয়েন্টে আসছি। পয়েন্টে কি বলছে দেখো, ভিজিওনারি অ্যান্ড গ্রেট এডুকেশনিস্ট। তো দেখো, অগ্রদূত এবং মহান শিক্ষাবিদ। তো দেখো, মেন বডি লেখার ক্ষেত্রে আমরা যে পয়েন্ট গুলো ইউজ করবো, সেটা কিন্তু আমরা সমস্ত পয়েন্ট থেকে নিয়ে নেব। তো কি বলছে, ভিসিওনারি অ্যান্ড গ্রেট এডুকেশন, এই যে পয়েন্টটা আছে, মানে অগ্রদূত এবং মহান শিক্ষাবিদ। তো এই অগ্রদূত এবং মহান শিক্ষাবিদ, এটাই কিন্তু আমাকে ব্যাখ্যা করে একটু বড় করতে হবে। তো আমি যদি এটাকে বড় করি, তাহলে আমি এটা বলতেই পারি যে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর ছিলেন, হ্যাঁ, একজন অগ্রদূত। আর একজন সঠিক অগ্রদূত হিসাবে সে বাংলা ভাষাকে বা বাংলা বর্ণমালাকে আধুনিক করেছিল, এটা বলতে পারি। আর কি করেছিল, আর সে আহ লিখেছিল অনেক আহ books, অনেক বই লিখেছিল, যেগুলো সবার কাছে মানে অ্যাক্সেসেবল, মানে সবার কাছে পৌঁছানো যায়। যার মাধ্যমে সে কি করেছিল, যার মাধ্যমে সে শিক্ষাকে সহজ এবং ইনক্লুসিভ, মানে অবৈতনিক করেছিল। তো এটা আমরা বলতে পারি। তো এখানে যদি বলা হয় ভিসিওনারি মানে অগ্রদূত, তাহলে আমি যদি বলি যে অ্যাজ এ ট্রু ভিশনারি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষাক্ষেত্রে একজন সঠিক অগ্রদূত হিসাবে সে কি করেছিল, সে বাংলা বর্ণমালাকে আধুনিক করেছিল। কি করেছিল, মডার্নাইজড। আধুনিক করা ইংরেজি কি, মডার্নাইজড। হ্যাঁ, কি
বেঙ্গল অ্যালফাবেটস, বাংলা বর্ণমালাকে আধুনিক করে তোলে। অ্যান্ড রোড কিংবা কম্পোজড কিংবা অথার যা বলি, অ্যান্ড রোড মেনি টেক্সট, ইজি টেক্সট বুক, অনেক সহজ টেক্সট বুক লিখেছিল, যেগুলো অ্যাক্সেসিবল টু অল, হুইচ আর অ্যাক্সেসিবল টু অল, যেটা সবার কাছে পাওয়া যেত, মানে মানে পাওয়া যাওয়ার মতো সহজ মূল্য, এবং সবাই মানে কিনতে পারবে এই ধর। ওকে, যার মাধ্যমে সে শিক্ষাটাকে করেছিল কি সহজ এবং ইনক্লুসিভ, অ্যান্ড দাস মেকিং দ্য এডুকেশন কি করেছিল আহ সহজ করো, মানে ইজিয়ার অ্যান্ড মোর ইনক্লুসিভ। তো এই লাইনটাকে কিন্তু আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। বডিটা আমরা কিভাবে লিখেছি একবার চলো দেখি। তো দেখো বডিটা এখানে আমি কি লিখেছি, এ ট্রু ভিজিওনারি ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষাক্ষেত্রে অগ্রদূত, একজন সঠিক অগ্রদূত বিদ্যাসাগর মডার্নাইজড আধুনিক করেছিলেন দ্য বেঙ্গলি অ্যালফাবেট, বাংলা বর্ণমালা। অ্যান্ড অথার্ড, এই অথার্ড মানে হচ্ছে লেখা, এখানে তুমি কম্পোজ করতে পারো, রোডও করতে পারো। হ্যাঁ, সিম্পল অ্যান্ড অ্যাক্সেসিবল টেক্সট, সিম্পল মানে সহজ, খুব সকলের কাছে পৌঁছানোর মতো টেক্সট বই, অ্যান্ড মেকিং লার্নিং ইজিয়ার অ্যান্ড মোর ইনক্লুসিভ, এবং এইভাবে শিক্ষাটাকে যে সহজ করেছিল এবং অবৈতনিক করেছিল। তো দেখো এইখানে ইজিয়ার আমি এখানে কম্পারেটিভ ডিগ্রিজ করেছি, তাহলে এখানেও কিন্তু আমার কম্পারেটিভ ডিগ্রিজ করতে হয়েছে। তো ইজিয়ার আর এখানে যদি শুধু ইনক্লুসিভ করতাম তাহলে কিন্তু তুমি হয়ে যেত। তো ইজিয়ার অ্যান্ড মোর ইনক্লুসিভ, এই আমাদের গ্রামাটিক্যাল গুলো কিন্তু একটু দেখতে হবে। ওকে, তো as a true visionary in the field of education, Vidyasagar modernized Bengal alphabet and authored simple, accessible textbooks, making learning easier and more inclusive. বাস, তো এটা আমার হয়ে গেল। তারপরে দেখো তারপরে কি পয়েন্ট আছে, তারপরে যে পয়েন্টটা আছে আমাদের কি বলছে দেখো, ইস্টাবলিশ বেথুন স্কুল ফর গার্লস, মেয়েদের জন্য সে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেছিল। তো এটাকে যদি আমরা একটু বড় করতে চাই তাহলে কিভাবে করতে পারি, কারণ আমরা বলতে পারি তার মেয়েদের শিক্ষার জন্য তার যে অবদান সেটার তুলনা নেই। তো আমরা এটাই বলতে পারি হিজ কন্ট্রিবিউশন বা হিজ ডেডিকেশন টু দ্য গার্লস এডুকেশন, মেয়েদের শিক্ষার প্রতি ওয়াজ আনপ্যারালড, ইনএক্সপ্রেসিবল, যেটাকে ব্যাখ্যা করা যায় না, সেটাই বলতে পারি। তো মেয়েদের যে প্রতি তার যে শিক্ষার অবদান ছিল সেটা হচ্ছে আনপ্যারালাল। আর কি কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে সে কি করেছিল, যে অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, এবং বেথুন স্কুল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাই তো? তো হি প্লেড এ ভাইটাল রোল ইন এস্টাবলিশিং দ্য বেথুন স্কুল ফর গার্লস, মেয়েদের জন্য আহ একটা বেথুন স্কুল ফর গার্লস প্রতিষ্ঠা করেছিল। ওকে, তো এগুলো আমরা কিন্তু বলতে পারি। তো দেখো ওখানে আমি মেনে কি লিখেছি একবার দেখো। তো দেখো কি বলেছে, হিজ ডেডিকেশন টু ওমেন্স এডুকেশন ওয়াজ হার্ট, মেয়েদের শিক্ষার প্রতি তার যে ডেডিকেশন সেটা কিন্তু তুলনাহীন, কোনো কারোর সাথে তুলনা করাই যায়। ইন 1849, অ্যাজ এ প্রিন্সিপাল অফ সংস্কৃত কলেজ, 1849 সালে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসাবে হি ইন্ট্রোডিউস প্রোগ্রেসিভ টিচিং মেথড। সে দেখো প্রোগ্রেসিভ টিচিং মানে প্রোগ্রেসিভ যে একটা টিচিং মেথড সেটা চালু করেছিল, অ্যান্ড প্লেড এ কি রোল ইন এস্টাবলিশিং বেথুন স্কুল ফর গার্লস, এবং সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বেথুন স্কুল ফর গার্লস প্রতিষ্ঠা করার জন্য, যার জন্য ওভারকামিং স্ট্রং সোশ্যাল অপোজিশন, যার জন্য তাকে লড়াই করতে হয়েছিল সমাজের সঙ্গে, সোশ্যাল যে অপোজিশন, হ্যাঁ সেটার সঙ্গে লড়াই করতে হয়েছিল। তো আমি এই পয়েন্টটাকে আমি এভাবে কিন্তু বাড়াতে পারি। তো পরে যে আমাদের পয়েন্টটা দেখো আছে, গেট সোশ্যাল রিফর্মার, এটাকে যদি আমরা বড় করি, তো দেখো কি সোশ্যাল রিফর্মার হিসাবে যে কি বলেছিল। তো আহ দেখো সোশ্যাল রিফর্মার হিসাবে যদি কি করেছিল সেটা পরের পয়েন্টে বলে দিয়েছে, ফ্রেম লস ফর রিম্যারেজ অফ হিন্দু উইডো,
তো আমরা এটাকে যদি লিখতে চাই ভালোভাবে, তো আমরা এটাই বলতে পারি যে তার যে মোস্ট রিমার্কেবল অ্যাচিভমেন্ট, তার যে মোস্ট রিমার্কেবল অ্যাচিভমেন্ট ছিল সেটা হচ্ছে সমাজসেবা কর্ম হিসাবে অ্যাজ এ সোশ্যাল রিফর্মার হিজ মোস্ট রিমার্কেবল অ্যাচিভমেন্ট ওয়াজ, তার সব থেকে বড় সাফল্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তার অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি কিসের জন্য? ইজ অ্যাডভোকেসি ফর উইডো রিম্যারেজ অ্যাক্ট। উইডো রিম্যারেজ অ্যাক্ট মানে কি, বিধবার পুনর্বিবাহ যে আইন, সেটার জন্য সে যে অ্যাডভোকেসি করেছিল, সেটার জন্য সে যে লড়াই করেছিল, সেটা হচ্ছে তার জীবনের সমাজ সংস্কারক হিসাবে একটা বড় অবদান। এই যে এটা বলা হয়েছে সেটা আমরা এইভাবে লিখতে পারি। তো কিভাবে লিখেছি দেখো একবার। অ্যাজ এ সোশ্যাল রিফর্মার হিসাবে বিদ্যাসাগর মোস্ট রিমার্কেবল অ্যাচিভমেন্ট, সব থেকে বড় সাফল্য, ওয়াজ হিজ রিলেন্টলেস, তার যে মানে অনবরত বা সবসময় অ্যাডভোকেসি ফর হিজ হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট অফ 1856, 1856। এই যে সালটা দিয়ে দিচ্ছি না, এটা গুরুত্ব মনে আছে। তো এইগুলো আমাদের ইউজ করতে হবে। হুইচ ওয়াজ এনঅ্যাক্টেড, যেটা এনাক্ট করা হয়েছিল ডিউরিং লর্ড ডালহৌসির টেনিওর, লর্ড ডালহৌসির শাসনকালে। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল, এইগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এইগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল। এইগুলো যে আমরা দিচ্ছি, এগুলো কিন্তু মেন বডিতে ইউজ করতে হবে। তো দেখো, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার্স বিদ্যাসাগর রিমার্কেবল অ্যাচিভমেন্ট ওয়াজ হিজ রিলেন্টলেস অ্যাডভোকেসি for the Hindu Widows Remarriage Act of 1856, which was enacted during Lord Dalhousie's tenure. দেখো, এটাকে আরেকটু বড় করা হয়েছে। আমি কি বলেছিলাম, আর্টিকেল ইউজ করতে, তার জন্য আর্টিকেল ইউজ করেছি যতটা সম্ভব পারা যায়। দেখো, দিস ল্যান্ডমার্ক মানে এই যে হিন্দু উইডো রিম্যারেজ একটা, সেই আইনটা, লেজিসলেশন আইনটা চালু করলো, এইটা অ্যান্টিসিপেটেড দ্য প্রিন্সিপাল। এটা থেকে যে নীতিগুলো এসেছে পরে, ল্যাটার এন্ড সিরিজ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পরে যে ভারতের সংবিধানে আর্টিকেল 14 এসেছিল, আর্টিকেল 15 এসেছিল, সেই ধারাগুলো সেখান থেকে আমরা কিছুটা পাওয়া গেছে বলে মনে করা যায়। যেমন হচ্ছে আর্টিকেল 14 মানে কি, ইকুয়ালিটি বিফোর ল, আইনের জন্য সবাই শুনবে। আর আর্টিকেল 15 কি, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ জেন্ডার। তো এখানে মেয়েদের পুনর্বিবাহ হচ্ছে, তার মানে কি, পুনর্বিবাহ হচ্ছে মানে একটা মেয়েদের যে সমান একটা অধিকার, হ্যাঁ, সেটা পাওয়া গেছে। তো এখানে আমি জেন্ডার ইনইকুয়ালিটি লটা আর্টিকেলটা ইউজ করতেই পারি। আবার ইকুয়ালিটি বিফোর ল, ছেলেদের যদি পুনর্বিবাহ হয় তো মেয়েদের কেন হবে না? এটা ইকুয়ালিটি বিফোর ল, এটা আর্টিকেল 14 আমি ইউজ করতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। তো এভাবে কিন্তু আমাদের মেন বডিটা হয়ে গেল। তো এবার আমি যেটা আসছি দেখো, সেটা হচ্ছে কনক্লুশন। তো কনক্লুশনে কি করতে হবে? ব্রিং দ্য এসে ফুল সার্কেল, প্রবন্ধটাকে পূর্ণ চক্রে ফিরিয়ে আন। মানে তুমি যা লিখলে সেটাকে আবার সংক্ষেপে একটু হালকা করে বলে দাও, হালকা করে মানে এক কথায়। ইনস্টেড অফ রিপিটিং, কম্বাইন দ্য মেন পয়েন্টস ইন্টু ক্লিয়ার টেকওয়ে। বারবার রিপিট না করে মেন পয়েন্টটাকে ক্লিয়ার টেকওয়েতে নিয়ে যাও, স্পষ্ট বার্তা দিয়ে দাও। ঠিক আছে? অ্যান্ড এন্ড উইথ থট প্রভোকিং লাইন, এবং এমন একটা থট প্রভোকিং লাইন দাও, আশাবাদী, হ্যাঁ, একটা দৃষ্টি অনুপ্রেরণা দিয়ে ওদের ফাঁকটা কিন্তু টানে। তো দেখো, এখানে যেটা আমাদের আছে, লাস্ট পয়েন্টটা আমি উপসংহার হিসাবে নিয়ে নিব। এক্সাম্পলিফাইড অনেস্টি, ইন্টিগ্রিটি, সেলফ রেসপেক্ট, এ প্রোগ্রেসিভ। তো এটাকে যদি আমি বড় করি বা এটাকে যদি আমি লিখি, তো কি হবে দেখো। দেখো কি বলছে, থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ধরে বিদ্যাসাগর এম্বডিড অনেস্টি, বিদ্যাসাগর যেটা বজায় রেখেছিলেন সেটা যেটা সততা, ইন্টিগ্রিটি, নৈতিকতা, অ্যান্ড সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, বোথ ইন হিজ পাবলিক সার্ভিস, তার যে পাবলিক সার্ভিসে এবং পার্সোনাল কন্ডাক্ট, তার ব্যক্তিগত জীবন, হ্যাঁ, এবং পাবলিক সার্ভিস জীবনের ক্ষেত্রে সে অনেস্টি, ইন্টিগ্রিটি, সেলফ রেসপেক্টটাকে বজায় রেখেছিল। হিজ ভিশন রিফ্লেক্টেড দ্য আইডিয়ালস, তার যে ভিশন, তার যে দৃষ্টি, সেটা রিফ্লেক্ট করেছিল কিসে? তার আইডিয়ালস, আদর্শ অফ কি, মডার্ন, রেশনাল অ্যান্ড কম্পিটিশনাল সোসাইটি। তো সেই যে একটা আধুনিক, যুক্তিপূর্ণ এবং দয়াময় সমাজ গঠনের আদর্শ যে করেছিল, সেটা
তার দৃষ্টিভঙ্গি সেখানে পড়েছিল বলে হয়েছিল এবং মেকিং হিম এবং তার জন্য সে কি হয়েছিল ওয়ান অফ দ্য হলিউড আর্কিটেক্টস অফ সোশ্যাল প্রোগ্রেস ইন ইন্ডিয়া। সমাজের অগ্রগতির ক্ষেত্রে যে আর্কিটেক্টস বলা যেতে পারে তাকে, মহান তাদের মধ্যে তাকে একজন হতে পারে। তো এইভাবে কিন্তু আমরা এসে লিখতে পারি ৩ টা পার্টে। ১ম পার্টে আমাদের যেটা হচ্ছে দেখো, ১ম পার্টে আমরা কি ইউজ করছি, ১ম পার্টে আমরা ইন্ট্রোডাকশন এভাবে ৩ টা পয়েন্ট আমরা ইউজ করব। আর তারপরে হচ্ছে মেইন বডিতে আমরা এই পয়েন্ট গুলো ইউজ করব। সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। আর কনক্লুশনেও কিন্তু আমরা এভাবে ইউজ করতে পারি। তো এভাবে তোমরা কিন্তু এসে লিখতে পারো। তো এভাবে আমরা এই সমস্ত ডেসক্রিপটিভ ইংলিশে যে যত কিছু আছে সব কিন্তু আমি শিখাবো। একবার ট্রান্সলেশন থেকে শুরু করে রিপোর্ট লেখা থেকে শুরু করে, হ্যাঁ, যা আছে সমস্ত ডেসক্রিপটিভ প্রেসি সামারি সমস্ত বিষয় আমি কিন্তু ভিডিওতে কিন্তু শিখাবো এবং এক্সাম্পল দিয়ে এবং বোঝাবো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।